ইসলামী ব্যাংক খাইয়ে ফেলা হয়েছে। বাংলাদেশের সবচেয়ে সফল ব্যাংকটা খাইয়ে ফেলাটা কেমনে শুরু হয়েছিল ওইটা হয়তো অনেকের মনে নাই। এটা বলা হয়েছিল এই ব্যাংকটাকে নাকি জামাতের রাহুমুক্ত করা হয়েছে। এটা আমার কথা না। সেই সময় যখন ইসলামী ব্যাংকের মালিকানা কেড়ে নেওয়া হচ্ছিল ডিজিএফআই কে ব্যবহার কইরা, তখন পত্রিকা এই হেডলাইন করছিল, দেখেন। আমি বাংলা নিউজে এই জন্য খুব ভালো পাই, বুঝছাও, কারণ এরা সব কথা গড়গড় করে কইয়া দেয়। তো এই নিউজটা যেটা দেখাইলাম আর কি, হ্যাঁ, এটা না যদি আমরা একটু খুঁজে দেখি কি কি বলছে তারা, তাইলে আমরা বুঝতে পারবো যে কেন ইসলামী ব্যাংকের উপরে চড়া হয়েছিল আওয়ামী লীগ, আর এই যে খায়া ফেলা হইল ইসলামী ব্যাংকটাকে কি যুক্তি দিয়া খায়া ফেলা হয়েছিল, আর কারা কারা ইসলামী ব্যাংক খায়া দেওয়ার সময় হাসিনার পাশে সারিন্দা বাজাইছিল সেটা আমরা দেখি। দেখবো, আসেন আমরা একটু দেখি। তো এই নিউজে কি কওয়া হয়েছে দেখেন, আমি পড়তেছি এখান থেকে। হ্যাঁ, দীর্ঘ 33 বছর পর জামাতের রাহুমুক্ত হয়েছে বেসরকারি খাতের সবচেয়ে বড় আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক। সরকারের উদ্যোগে যুদ্ধাপরাধ, জঙ্গিবাদ, অর্থায়নের মতো বহুল আলোচিত নেতিবাচক ইস্যু থেকে ইতিবাচকতার দিকে হাঁটতেছে প্রতিষ্ঠানটা। আর্থিক খাতে কর্মরত উচ্চপদস্থ কর্মকর্তা এবং অর্থনীতিবিদরাও সরকারের এই উদ্যোগে দিচ্ছেন ইতিবাচক সাড়া। তো যারা সাড়া দিছিল ইতিবাচক সাড়া কারা কারা দেখুন না, এটা আসেন দেখি, এটা দেখতে হবে। যারা সাফাই দিছিল আর কি, সারিন্দা বাজাইছিল মানে, বুঝছাও। তো তারা কি কইছিল? তারা কইছিল সরকারের এই ধরনের সাহসী উদ্যোগের কারণে একচেটিয়া ভাবে কোন রাজনৈতিক দলের নিয়ন্ত্রণ থেকে মুক্ত হইতেছে ইসলামী ব্যাংক। এতে ঝুঁকি মুক্ত হইতেছে দেশের অন্যতম একটি আর্থিক খাত। মজার কথা বটে, এতে নাকি ঝুঁকি মুক্ত হয়েছিল আর্থিক খাত। এই পরিবর্তন ছিল নাকি নজিরবিহীন, তাই সেই সংবাদে উল্লেখ করা হয়েছিল স্বাধীনতার 45 বছর পরে দেশের ব্যাংকিং খাতে এই ধরনের পরিবর্তনের ঘটনা এইটাই প্রথম। বাহ, সেল চালাইয়া কয়া দিছে কি কি করছে। আসেন এবার দেখি কারা কারা না এই কামটারে সাপোর্ট করছিল। হ্যাঁ দেখি, তারা কিন্তু খুব কামেল মাল, বিজ্ঞ বুদ্ধিজীবী। দেখেন কি লিখছে। এই প্রসঙ্গে বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সভাপতি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ডক্টর মইনুল ইসলাম বলেন, দেখেন, স্বাধীনতা বিরোধীদের নিয়ন্ত্রণে দেশের কোনো একটি ব্যাংক থাকবে এটি কোনোভাবেই সমর্থনযোগ্য নয়, সুস্থ নয়। ওরে মা, সুস্থ না নাকি? সরকার যেভাবে চাইছে নিয়ন্ত্রণ মুক্ত করতে সেটি দেশের স্বার্থেই। এই ইসলামী ব্যাংকে কর্মরতদের 95% কর্মকর্তা কর্মচারী ব্যাকগ্রাউন্ড জামাত শিবিরের। উনি জানলেন কেমনে ব্যাকগ্রাউন্ড জামাত শিবিরের? মানে দেখি, মানে জামাত শিবির করলে কি প্রফেসর সাহেব চাকরি করতে পারবে না সে? হ্যাঁ, আপনি কি কথা কইছেন জানেন? কথা কইয়া যেটা করছেন আর কি, আপনার কথায় এটা প্রমাণ হয়েছে যে কোন ব্যাংক যদি জামাত শিবিরের কর্মী বেশি থাকে তাহলে সে ব্যাংক সফল হয়, আর সেটা জামাত মুক্ত করলে সে ব্যাংকের পতন হয়, জয় বাংলা হয়ে যায়। প্রফেসর মইনুল ইসলাম এই সত্যটা তো প্রতিষ্ঠা করে দিলেন। আপনারা তো আমি ভালো মানুষ মনে করতাম, ভালো ভালো কথা কইতেছিলেন ইদানিং, এটা কি করে আসছেন এইখানে? আচ্ছা ঠিক আছে, পরে আপনার ব্যাপারটা পরে দেখতেছি। প্রফেসর সাহেব, আপনি আবার ইকোনমিক্সের প্রফেসর, তো একটু একটু ইয়ে আছে আর কি আমার সাথে। যাই হোক, আর কে দিছিল সেটা একটু দেখি। এই দেখেন, আরেকজন কইছে, গত 33 বছর ধরে জামাত নিয়ন্ত্রিত ব্যাংকটি একচেটিয়া ভাবে ব্যাংকিং খাতে ব্যবসা করে আসছিল। একটি মৌলবাদী রাজনৈতিক দলের নেতা কর্মীদের নিয়ন্ত্রণে থাকা ব্যাংকটি দেশের রাজনীতি অর্থনীতিতে যে ধরনের নেতিবাচক ভূমিকা রাখছিল তা নিয়ে দেশে বিদেশের বিভিন্ন মহলে রয়েছে তুমুল সমালোচনা। একক নিয়ন্ত্রণের পাশাপাশি বিপুল অঙ্কের লাভের টাকা দেশবিরোধী ভূমিকায়, বিশেষ করে জঙ্গি অর্থায়নে ব্যবহৃত হচ্ছিল কিনা তা নিয়েও অনেক তদন্ত চলছে। তাই নাকি? তদন্ত হইছে? তো কি নেতিবাচক ভূমিকা কি ছিল প্রফেসর সাহেব? তদন্তের ফলে কিছু পাওয়া গেছে? যায়নি তো, তাই না? আমরা তো জানি, তো মাইক্রোস্কোপ দিয়ে খুঁজে পাওয়া যায়নি তো, তাই না? তো এই কথাগুলো যে কইছিলেন দেশ বিদেশের নেতিবাচক ভূমিকা, দেশবিরোধী কাজ, এগুলো কই জবাব দিবেন? আপনার কাছে কিন্তু জবাব আছে। আমিও, আমার তো চিনছেন, আমি কিন্তু সারার মাল না, আমি কচ্ছপের মতো একবার কামড় দিলে কিন্তু সারুন না, বুঝছাও? আচ্ছা, তাহলে জামাতকে সরায়া কাদের বসানো হয়েছিল ওই সংবাদে কিন্তু সেটা স্পষ্ট করা হয়েছে। হ্যাঁ, কয়া দিচ্ছে চালাইয়া, বুঝে নাই যে এটা একদিন এটা ধরা পড়বে। আসেন দেখি। হ্যাঁ, এইরকম পটভূমিতে সরকারের পক্ষ থেকে ইসলামী ব্যাংককে জামাত মুক্ত করার জন্য ব্যাপক সংস্কার কার্যক্রম হাতে নেওয়া হয়। তারই অংশ হিসাবে সরকারের বিশ্বস্ত আস্থাভাজন লোকজনদের ইসলামী ব্যাংকের পরিবর্তনের সঙ্গে যুক্ত করা হচ্ছে, যাতে ভবিষ্যতে কোনো ধরনের দেশবিরোধী নেতিবাচক কর্মকাণ্ড এই ব্যাংকটির মাধ্যমে পরিচালিত না হয়। তার মানে কি
তার মানে সরকারি লোকেরাই এই ব্যাংকটারে জয় বাংলা করে দিছে, তাই না? কিন্তু কথা হইতেছে জয় বাংলা কেন কইরা দেওয়া হলো ইসলাম ব্যাংকে? কারণটা কি, আসল কারণটা কি? ওইটাও সেটা ফট করে কয়ে দিছে ওই নিউজেই। হ্যাঁ, আসেন দেখি কেমনে ফট করে কয়ে দিছে। কইছে তারা, দেশের ইতিহাসে কোন রাজনৈতিক ব্যক্তিকে ব্যাংকের মালিকানা দেওয়া হইলো পুরা ব্যাংকের একক নিয়ন্ত্রণ নাই আওয়ামী লীগ কিংবা বিএনপির মতো বড় রাজনৈতিক দলেরও, যারা ইতিমধ্যে বেশ কয়েকবার রাষ্ট্র ক্ষমতায় ছিল বা আছে। তার মানে আমাদের ব্যাংক মেলা আছে, হ্যাঁ, কিন্তু পূর্ণ কর্তৃত্ব নাই। জামাতের কেন একটা ব্যাংকের উপরে পূর্ণ কর্তৃত্ব থাকবে, তাই না? এটাই তো আসল কথা, তাই না? আচ্ছা, আরো এক তালেবরে দেখি, হ্যাঁ, কি সাফাই দিছিল। সে হইতেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর আব্দুল মান্নান আর কি, বুঝাও তো। সে কইছিল কি মজার কথা কইছিল, সে কইছিল ইসলামের দোহাই দিয়া সাধারণ মানুষের কাছ থেকে আমানত সংগ্রহ কইরা রাজনীতির কাজে লাগাইছে জামাত শিবির নিয়ন্ত্রিত ইসলামী ব্যাংকের পরিচালকেরা। সরকার নিয়ম নীতি মাইনাই আইন সিদ্ধভাবেই এর মালিকানায় পরিবর্তন আনছে দেশের স্বার্থে, বুঝাও, দেশের স্বার্থে জয় বাংলা করা হয়েছে ব্যাংকটা। তো আমি মনে করি, সে কইছে আর কি, আমি মনে করি এটা একটা সঠিক কাজ। আমাদের প্রত্যাশাও ছিল এরকম, মানে তারা চাইছে, বুঝাও, সে চাইছে যে আব্দুল মান্নান চাইছে যে এটা যেন হয়। কারণ ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা উদ্যোক্তারা সবাই জামাত কানেকশনের। জঙ্গি অর্থায়নের কথাও আন্তর্জাতিকভাবে প্রচারিত। কে প্রচার করছে? মান্নান সাহেব, আপনারাই তো করছেন, তাই না? কোথায় করছেন দেখান তো, একটা ইন্টারন্যাশনাল নিউজে দেখান তো যে ইসলামী ব্যাংক জঙ্গি অর্থায়ন করছে, দেখান না একটা, আমরা দেখতে চাই আপনার কাছ থেকে। আবার আর এক তালেবর আছে না, অনেকে আবার খুব পছন্দ করে, বলে যে উনি মেলা ভালো মানুষ। ওই যে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ছিল আর কি, হ্যাঁ, আর এক মাল খন্দকার ইব্রাহিম খালেদ, হ্যাঁ, সে কইছে এতদিন ব্যাংকটা জামাতে ইসলামের একটা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত ছিল, এই পরিচয় থেকে বাইর হয়ে আসার একটা প্রচেষ্টা দেখা যাচ্ছে। এতে জামাতপন্থী নন এমন মানুষদের কাছে ইসলামী ব্যাংকের গ্রহণযোগ্যতা, আস্থা আরো বাড়ছে তো না ইব্রাহিম খালেদ সাহেব? বাস্তা আপনি নাকি ব্যাংকার আসছিলেন। আপনার মতো মাল যে বাংলাদেশ ব্যাংকে ছিল, বাংলাদেশ ব্যাংক যে কি জিনিস সেটা বোঝা যাচ্ছে। আপনারা এক এক রকম মাল, এক এক কিসিমের মাল, এর সর্বনাশ, হয়রান হয়ে যাইতেছি আপনাদের সব জিনিসপত্র দেখা। আচ্ছা, বাংলাদেশ ব্যাংকের আবার এক কর্মকর্তার নাম প্রকাশ করে নাই আর কি, নাম প্রকাশ করলে আজকে ধরা খাইতো। যাই হোক, শীর্ষস্থানীয় কর্মকর্তা, সে কি কইছে? সে কইছে সরকারের পলিসির অংশ হিসেবে ইসলামী ব্যাংকের এই পরিবর্তন, তার মানে এইটা সরকার করছে জেনে বুঝে, পরীক্ষা নিরীক্ষা করে সরকার নিরপেক্ষ ভূমিকা পালনের জন্য ব্যাংকটিতে এই ধরনের পরিবর্তন আনলো। তার মানে হইতেছে এই মালিকানার পরিবর্তন হলে কি হবে তারা সেটা যায় না বুঝা করছে। তাইলে ইসলামী ব্যাংক জয় বাংলা হইলে সরকারের দায়, মানে সরকারের যারা আছে তাদের দায়, তার মানে হাসিনার দায় তো, তাই না? আর তার সাথে দায় কার? যারা সারিন্দা বাজাইছিল, তাই না? কারা বাজাইছিল আমরা একটু দেখি আর একবার। হ্যাঁ, দেখছেন তো, তিনজনের নাম দেখাইছে, ইব্রাহিম খালেদ, তারপরে আব্দুল মান্নান, আর কি মইনুল, প্রফেসর মইনুল ইসলাম আর কি, বুঝছা? তো ওদের কাছে যাবেন, বুঝছা? যদি ব্যাংক আপনার টাকাটা না দিতে পারে ওদের কাছে যাবেন, ওনারা আপনার টাকাটা দিয়ে দেবেন। ওনারা ভালো মানুষ, সজ্জন মানুষ, ইসলামী ব্যাংকের ভালোর জন্যই তো এত সব কিছু করছিলেন, সারিন্দা বাজাইছিলেন, তাই না? ওনার কাছে যাবেন, বাড়ি টাড়ি কোথায় চিনে রাখেন, পলায় যেন না যায় আবার, বুঝছাও? তো মন্তব্য যখন করছিলেন দায়িত্ব তো নিশ্চয়ই নেবেন এখন, তাই না? আবার দেখেন ছবি দুটা দেখে নেন, চিনে নেন আর কি। হ্যাঁ, টাকা চাইতে গেলে দুই স্যারকে আমার একটা সালাম দিয়েন, খাস দিলে যেন দোয়া করেন আমার জন্য, বুঝছাও? আমি তো আবার পিএইচডি করতেছি, জানো তো, ইকোনমিক্সে, ওনারে কয়ে দিয়েন, হ্যাঁ, ওনারা একটু যদি খাস দিলে দোয়া করে দেন আমার জন্য, সেল চালাইয়া পাশ করে যাবো পিএইচডিটা ইনশাল্লাহ। আর টাকা টুকা যদি ওরা না দিতে পারে, মারি যায়, তাহলে হাসিনা আছেই, তাই না? তো জি না, হাসিনা হাসিবু সরকারি টাকা থেকে মিটাই দিলে হবে না, নিজের টাকা মিটাই দিলেও হবে না। আমরা জানি ওই টাকাটাও তোমার টাকা, জনগণেরই টাকা। আসলে তুমি বিশেষ সিস্টেম কইরা পাচার করছো, বুঝছাও? তো কি সিস্টেম কইরা পাচার করছো ওইটা আমরা কইয়া দেবো, একটু পরে আসতেছি আর কি। কেমনে পাচার করছো এটা পুরাপুরি ধরা যায় না, কিন্তু ধরা যাবে এক সময়, আমি ধরে দিতে পারবো। আমার চিনছো তো হাসিবু, তাই না? আমার ব্রেন কিন্তু কম্পিউটারের নাকান কাজ করে, বুঝছাও? তো আমি যে কই থেকে কি বাইর করবো, হয়রান হয়ে যাবে দেখতে দেখতে, বুঝছাও? আমি এর মধ্যে যথেষ্ট স্যাম্পল দেখাইছি তো, তাই না? দেখাইছি না? আচ্ছা একটু কয়া দিই, একটা লিঙ্ক ধরাই দিই আর কি। তোমার এই যে ইসলামী ব্যাংক, এসালম, সামিট, এগুলোর মধ্যে তোমার সিস্টেমটা লুকায় আছে আর কি। এই সিস্টেমের মধ্যে থেকে সিস্টেম বের করতে কিন্তু আমি ওস্তাদ আছি, বুঝছাও? ওস্তাদ মাল। তো শেষ কথা হইলো, টাকাটা তোমার পৈতৃক সম্পত্তি বেচা দিতে হবে জনগণকে, এটা মাথায় রেখো। তোমার পৈতৃক সম্পত্তি বেচবা, বেচা দেউলিয়া হয়ে তুমি দেবা জনগণকে টাকা। তো এতক্ষণে বুঝলেন তো যে
ইসলামী ব্যাংক যে জয় বাংলা করছে, কে করছে, কারা করছে, সারিন্দা বাজাইছে কারা, কোন যুক্তিতে ব্যাংকটারে জয় বাংলা করা হয়েছে, এটা তো বোঝা গেল, তাই না? আর ব্যাংকটা যে জয় বাংলা হয়েছে এটা প্রথম কিন্তু আনছে প্রথম আলো, এই জন্য প্রথম আলোর একটা ধন্যবাদ দিতে হবে, প্রচুর বাম্বু দিই, কিন্তু প্রথম আলো এই জন্য ধন্যবাদ পাইতে পারে। ওই যে ইসলামী ব্যাংকের ভয়ঙ্কর নভেম্বর একটা সংবাদ, সংবাদটা ভালো, একটা ভালো সাংবাদিকতার উদাহরণ, কারণ যাদেরকে লোন দেওয়া হয়েছে তাদের কোনো আইডেন্টিটি নাই, এইটা একটা খুবই গুরুত্বপূর্ণ খবর, তারে খুঁজেই পাওয়া যাইতেছে না। হ্যাঁ, তো এইটা দেখা কয়েকদিন পর আমাদের নুরুল কবির ভাই আছে না, নুরুল কবির ভাই নিউজের একটা সংবাদ ছাপাইছে, সে কইল এস আলম 30,000 কোটি টাকা লোন নিছে। এই সংবাদ দেখা পাবলিক এস আলমের পিছে ছুটলো, পিকচার থেকে ইসলামী ব্যাংক জয় বাংলা করে দেওয়ার মূল কারিগর চোখের আড়ালে চলে গেল, হাসিবু চোখের আড়ালে চলে গেল, মইনুল ইসলাম চোখের আড়ালে চলে গেল, আব্দুল মান্নান চোখের আড়ালে চলে গেল, ইব্রাহিম খালেদ চোখের আড়ালে চলে গেল, তাই না? নুরুল কবির ভাইরে আমি রেসপেক্ট করি, তিনি অতি উচ্চমানের সাংবাদিক, তাই না? তিনি একজন মাঠের লড়াইয়ের নেতা। 90-এ যখন আমরা এরশাদ বিরোধী আন্দোলন শুরু করি না মাঠের কর্মী হিসাবে, মানে আমরা তো শুরু করছি 84-85-তে, তখন ওই 84-85-তে তিনি কেন্দ্রীয় নেতা ছিলেন। যাই হোক, আমরা নুরুল কবির ভাইয়ের সংবাদটা দেখব যে কেন এই সংবাদটা ইসলামী ব্যাংক জয় বাংলা করে দেওয়ার মূল কারিগর হাসিনাকে আড়ালে নিয়ে আসা এস আলমের উপরে সমস্ত ক্ষোভ ঝাড়ার উপলক্ষ তৈরি করছে। আমি কইতেছি না যে এস আলম খুব ভালো মানুষ, তা কইতেছি না, কিন্তু যে তো এক নম্বর তাদের তো ধরতে হবে, তাই না? তো এই আলাপে যাওয়ার আগে এস আলম কেন এই কাহিনীতে আসলেন এই আলাপটা কইরানি, তাহলে ইসলামী ব্যাংক আমার হাসুবু সবকিছু টাকা পয়সা সবকিছু কিন্তু বুঝা যাবে না আর কি, চালাইয়া। হ্যাঁ, আসেন আমরা দেখি। ইসলামী ব্যাংকের মালিকানা বদলের 15 মাসের মধ্যে ব্যাংকটা আর্থিক সংকটে পড়ে। হ্যাঁ, মানে তারা যে আমানত কালেক্ট করছে তার চেয়ে অনেক গুণ বেশি, 4-5 গুণ বেশি লোন দিয়ে দিছে। হ্যাঁ, তো প্রথম আলোই কইছিল যে এটা আগ্রাসী ঋণ তারা স্যাংশন করছে। তো তারা যে টাকা পয়সার প্রবলেমে পড়ছে এই জন্য ওদের কিছু বন্ড কেনা ছিল, সরকারের বন্ড আর কি, বাংলাদেশ সরকারেরই ইসলামী বন্ড, তো মেলা টাকার বন্ড, সে বন্ড না তারা বেচে দিছিল, টাকা যে নাই, কাঁচা টাকা যে নাই, ওই টাকাটা আনার জন্য চরম অর্থ কষ্টে ছিল। আবার এরাই কয় যে আমাদের টাকার কোনো সংকট নাই, তো ইসলামী ব্যাংকলা আপনার টাকার কোনো সংকট নাই, বন্ড বেচছিলেন কেন? কি করতে? হুদা কামে? বাংলাদেশের মানুষকে কি বেকুব পাইছেন? বন্ড ভাঙায় ফেলছেন, আবার বলেন আমাদের টাকার কোনো সমস্যা নাই, আপনি আসল খেয়ে ফেলছেন, মূলধন খেয়ে ফেলছেন, এখন আমার টাকার কোনো সমস্যা নাই, টাকা সে নেন, আমাদেরকে টাকার সমস্যা নাই, ব্যাংক সে নেন। হ্যাঁ, বন্ড ভাঙাইছিলেন কেন? জবাব আছে? জবাব নাই, তাই না? তো মালিকানা পরিবর্তনের পর 2018 সালে যখন এই ইসলামী ব্যাংকের সংকটের কথা নিয়ে কথাবার্তা আসতে থাকে, পত্রিকায় নিউজ হইতে থাকে আর কি, তখন একটা দারুণ ঘটনা ঘটছিল। হ্যাঁ, মানে খুব ইন্টারেস্টিং ঘটনা, মানে কি যে হয়, মানে এটা সার্কাসটা কি, মানে ধরেন একটা ব্যাংক খারাপ করতেছে, তো এটা সাফাই কে দেবে? কে এসে কবে? বাংলাদেশ ব্যাংক তো, তাই না? বা অর্থ মন্ত্রণালয় কবে, তাই না? তা না, আওয়ামী লীগ কইছে, আওয়ামী লীগ থেকে কওয়া হয় যে আর্থিক সংকটের তথ্য বিভ্রান্তিকর, মানে আওয়ামী লীগের কাছে কি জবাব চাইছে? চাওয়া হয় নাই, তো জবাব দিবে বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয় দিবে, তাই না? তো তার মানে ইসলামী ব্যাংকের আর্থিক সংকটের জন্য সরকার না, সরাসরি আওয়ামী লীগের একটা বিশেষ আগ্রহ আছে। তাহলে সেই আগ্রহটা কি আমরা এটা দেখুন এখন। হ্যাঁ, এইখানে আসে হইতেছে এস আলমের কাহিনী। তো আমি এখন অবশ্য এস আলম সংক্রান্ত যা যা বলবো সেটা বাজারে চালু আলাপ হিসাবে আছে, আমি কোনো প্রমাণ দিতে পারবো না, আমার কাছে প্রমাণ চাইেন না, কারণ এগুলো প্রমাণ এখন পাওয়া যাবে না, পরে হয়তো পাওয়া যাবে। তো আমার এই কথাগুলো আপনি তথ্য হিসাবে রাখেন, রেফারেন্স হিসাবে নিয়েন না দয়া করে। এটা ব্যাপকভাবে ধারণা করা হয়, অনেকে বলেন যে এস আলম এবং সামিট গ্রুপ হইতেছে হাসিনার ক্যাশিয়ার, মানে হাসিনা যেগুলো কামায় আর কি, কমিশন সেগুলো এই দুই জায়গায় থাকে। সামিট গ্রুপ আর এস আলমের কাছে হাসিনার কমিশনের টাকা জমা হয়। এস আলম সম্পর্কে আমি যা তথ্য পাইছি আর কি, তাতে আমার কিন্তু তার অসৎ ব্যবসায়ী বলে মনে হয় নাই, তার সম্পর্কে বাজারে তেমন কোনো বদনাম নাই, সে সম্ভবত চাপে পইরা বা অধিক লাভের আশায় বাধ্য হয়েছে এই কাজটা করতে, হাসিনার ক্যাশিয়ার হইতে। আমি সত্য মিথ্যা জানি না, আমি ওনারে চিনিও না, কিন্তু আমি একাধিক উৎস থেকে তার সম্পর্কে একজন সৎ ব্যবসায়ীর ফিডব্যাকই পাইছি, মানে তার সম্পর্কে যে কনসিস্টেন্ট ফিডব্যাকটা পাইছি, এটা কি জানেন? খুব ইন্টারেস্টিং ফিডব্যাক। সেটা হইতেছে যে সে অন্যের টাকা মাইরা দেয় না। হইতে পারে যে তার এই সুনামের কারণেই তারে হাসিনা তার লক্ষ্যে পরিণত করছে যে আমার টাকাও তার মাইরা দিবে না আর কি। হ্যাঁ, সে টাকা পাচার করছে কিনা সেটা ভিন্ন আলাপ, আমি ওই আলাপে যাইতেছি না, আমার কাছে এই সম্পর্কে তথ্য নাই, আমি এটা খুঁজাও দেখি নেই আর কি। যাই হোক, তো এস আলম আসলে কেমনে কমিশনের টাকা পাইতো? আপনি দেখবেন যতগুলো চাইনিজ প্রজেক্ট আছে বাংলাদেশে, সে সব প্রজেক্টের একটা লোকাল এজেন্ট আছে, সে লোকাল এজেন্টকে জানেন এস আলম। তো আন্তর্জাতিক বাণিজ্যে রীতি হিসাবে একজন লোকাল এজেন্ট অনেকে রাখে আর কি, অনেক কারণে। তার একটা বড় কারণ হইতেছে যে লোকাল পার্টনারকে সে ব্যবসার একটা অংশ কমিশন হিসেবে বৈধভাবে দিতে পারে। হ্যাঁ, তো ধরেন আমি একটা এক্সাম্পল দিই, ধরেন বাংলাদেশে তো ফিলিক্স কোম্পানি নাই, সরাসরি নিজে থেকে নাই, হ্যাঁ, ডিস্ট্রিবিউটর আছে। তো এই
ফিলিপসের যা যা বিক্রি হয়, টেলিভিশন বিক্রি হয়, বাতি বিক্রি হয়, অমুক বিক্রি হয়, তমুক বিক্রি হয়, এই যা যা বিক্রি হয় সেটার একটা কমিশন বাংলাদেশে ফিলিপসের ডিস্ট্রিবিউটররা পায়। হ্যাঁ, সেটা একটা 10% হইতে পারে, 15% হইতে পারে, 20% হইতে পারে, আমার জানা নাই। ফিলিপসের বাংলাদেশে লোকাল ডিস্ট্রিবিউটর হইতেছে ট্রান্সকম। তো তো হাসিনা বা রেহানা বা জয় তারা তো লোকাল এজেন্ট হইতে পারবে না, তাই না? এস আলম এজেন্ট, সে কমিশন পায়, আর এটা সে কি করে বুঝা নেন আর কি। হ্যাঁ, কইলাম না। তাহলে এখন বুঝছেন তো এস আলম কেন ইসলামী ব্যাংকে, ইসলামী ব্যাংক আর্থিক সংকটে পড়ছে বললে কেন আওয়ামী লীগ হারে রে করে ছুটি আসে? আচ্ছা, আপনাদের মনে আছে না আরাস্তু খান মালিকানা বদলের পর চেয়ারম্যান হয়েছিল? মানে এই মাল কোত্থেকে আসলো? আরাস্তু খান কে? হ্যাঁ, আরাস্তু খান কে ছিল জানেন? এই এস আলম গ্রুপে চাকরি করতো। তারে নাকি এস আলম পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছে, চেয়ারম্যান বানাইছিল। মানে কয়টা লেয়ার পার হইয়া হাসিনা এনগেজ হয়েছিল দেখেন। বুদ্ধি আছে, হ্যাঁ, আমার হাসিমুনা বুদ্ধি আছে, মেলা সিগনা বুদ্ধি আছে। কিন্তু কি হবে, এই তো এখন তো সব মানুষ জানে ফেলতেছে, তাই না? তো যাই হোক, এইবার আসেন নিউ এজের নিউজ নিয়ে। হ্যাঁ, নিউ এজ একটা নিউজ করলো যে এস আলম 30,000 কোটি টাকা লোন নিছে। নিউ এজ বলতেছে যে সে নিয়ম অনুযায়ী 215 কোটি টাকার বেশি লোন নিতে পারে না। নিয়মটা কি নিউ এজ সেটা কয় নাই, আমি কইয়া দিই। নিয়ম অনুযায়ী ব্যাংক পরিচালকরা নিজ ব্যাংক থেকে তাদের মোট শেয়ারের 50% বেশি লোন নিতে পারে না। ধরেন আমার যদি শেয়ার থাকে 100 টাকা, আমি 50 টাকা লোন নিতে পারবো। আমার যদি শেয়ার থাকে 200 টাকা, আমি 100 টাকা লোন নিতে পারবো। আমার শেয়ার যদি থাকে 300 টাকা, আমি 150 টাকা লোন নিতে পারবো। এই দেখেন, এটা হইতেছে সেই নিয়ম। আচ্ছা, তাহলে এই তথ্যটা কই পাইছে নিউ এজ? পাইছে বাংলাদেশ ব্যাংকের অডিট রিপোর্ট থেকে, যে 215 কোটি টাকার বেশি সে লোন নিতে পারবে না। নুরুল কবির ভাই, যে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের হিসাব করতে পারে না, তার অডিট রিপোর্ট বিশ্বাস করলেন আপনি? আপনার মতো একজন অতি সিনিয়র এবং স্বনামধন্য সাংবাদিক, শ্রদ্ধাভাজন সাংবাদিক, আমি হলে প্রথম বাংলাদেশ ব্যাংকের অডিট রিপোর্ট অবিশ্বাস করতাম। আর সবচেয়ে বড় কথা, এটা অন্যভাবে নিয়েন না নুরুল কবির ভাই, আপনার পত্রিকায় ডেফিনেটলি সবাই মেধাবী সাংবাদিক, কিন্তু আপনি তো জানেন বাংলাদেশের সাংবাদিকতা কেমনে হয়, তাই না? আপনি তো চেনেন সবকিছুই। আপনার সাংবাদিকরা তো জুলিয়ান অ্যাসাঞ্জ না, তাই না? তা হইয়া যায়নি। তো বাংলাদেশ ব্যাংক থেকে কেউ আপনার সাংবাদিকরা এই অডিট রিপোর্টটা ধরাই দিচ্ছে যে আসো আসো আসো, তোমার একটা কথা বলি, দারুণ এক্সক্লুসিভ রিপোর্ট দেই, তাই দিছে না? আমার সত্যি করে এখন তাই দিছে না? তাই দিছে। তো ওই লোক আপনার লোককে কেন দিছে? তার উদ্দেশ্য কি? আসেন আমরা দেখি বাংলাদেশ ব্যাংকের অডিট রিপোর্ট কেন ভুল। নুরুল কবির ভাই, আপনিও দেখেন। এই ভুল ধরার জন্য শফিক রহমানের মতো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হইতে হয় না। হ্যাঁ, আমি ধরে দিতে পারি। এই অডিট রিপোর্ট অনুসারে এস আলম 215 কোটি টাকার বেশি লোন নিতে পারবে না, তাই না? তো তার মানে তার শেয়ারের অর্ধেক। তাহলে এস আলমের শেয়ার তাইলে 215 গুণন 2 মানে 430 কোটি টাকা, তাই না? তাই হওয়ার কথা তো, ঠিক তো? ভুল নাই তো, তাই না? এস আলমের শেয়ার কত নুরুল কবির ভাই ইসলামী ব্যাংকে? এস আলম গ্রুপের মোট শেয়ার 700 কোটি টাকার। এটা ব্যাংকের মোট শেয়ারের 14.06%। তাহলে ঠিক আছে অডিট? ঠিক নাই। আপনি নুরুল কবির ভাই এই সিম্পল চেকটা করলে ঝামেলাটা ধরতে পারতেন। আমার উপায় নাই, কিন্তু উইথ অল ডিউ রেসপেক্ট, সকল শ্রদ্ধা সহই আমার এটা বলতেই হইতেছে নুরুল কবির ভাই, এটা এডিটোরিয়াল ফেলিওর। আরো আছে, আরো মজা আছে, শেষ হয় নাই। শুনেন নুরুল কবির ভাই, শুনেন তো। বাংলাদেশ ব্যাংক যে নিয়ম করছে যে পরিচালকরা তার শেয়ারের 50%-এর বেশি লোন নিতে পারবে না, তো যখন এই এস আলম শেয়ার কিনে, তখন ইসলামী ব্যাংকে ঠিক সেই সময় এস আলমের লোন কত ছিল ইসলামী ব্যাংকে জানেন? জানা আছে? আসেন আমরা প্রথম আলোর রিপোর্ট থেকে দেখি। হ্যাঁ, ইসলামী ব্যাংকের সবচেয়ে বড় গ্রাহক চট্টগ্রাম ভিত্তিক এস আলম গ্রুপ। 2015 সালে ব্যাংকটিতে গ্রুপের 3টা প্রতিষ্ঠানের নেওয়া ঋণ ছিল 3,107 কোটি টাকা। 2016 সালে শেষে তা প্রায় 4,000 কোটির কাছাকাছি পৌঁছায়। তো এটা ইউনিক সিচুয়েশন, কেমনে ট্যাকেল করবেন? এস আলম শেয়ার মার্কেট থেকে যখন ব্যাংকের শেয়ার কিনলে বলবেন আগে টাকা ফেরত দেন তারপর শেয়ার কিনেন, নাকি শেয়ার কেনার পরে বোর্ড মিটিং এ আসলে কইবেন আরে এত বেশি লোন নিছো কেন, এত বেশি চুলছো কেন কলা, এবার বুঝায় দাও, এত বেশি লোন নিছো কেন, তুমি তো এখন পরিচালক ব্যাংকের, তো তুমি 350 কোটি টাকার বেশি লোন নিতে পারবা না। বাংলাদেশ ব্যাংকের কাছে গেছে না এই যে এটা অনুমোদনের জন্য, তাই না নুরুল কবির ভাই? তো তখন অনুমোদন দিছিল কে? বাংলাদেশ ব্যাংক দিছিল না? এস আলমের ছাতা মাথায় দিয়ে যখন ইসলামী ব্যাংকটা দখল করছিল, তখন মনে ছিল না যে এইরকম একটা গ্যাঞ্জাম আছে পিছে? তো বাংলাদেশ ব্যাংক, তুমি আজকে ওই অডিট রিপোর্ট যে দিলা, নিজেই তো ফাইসা যাও। তোমার তো এস আলমরা পরিচালক বানানোই অবৈধ, তোমার আইন মতেই, তাই না? তো দেখলেন তো নুরুল কবির ভাই, আপনার নিউজটা কিভাবে হাসিপুরে বাঁচাই দিচ্ছে। তাই সে বলতে পারছে আর কি, ইসলামী ব্যাংক সহ কয়েকটি ব্যাংকের প্রকৃত চিত্র অবহিত করার নির্দেশ দিতেছি। ওরে বাবা, প্রকৃত চিত্র খাইছে সে নিজে, আবার বলে প্রকৃত চিত্র। মানে হাসিনা হইতেছে শুটকির বাজারে বিড়াল চৌকিদার আর কি। ও বলতেছে যে শুটকি মাছ কে খাইছে। হ্যাঁ, আবার হাসিনার আদালত এক কাঠি সরেশ, বলে সব জয় বাংলা হয়ে যাচ্ছে, আমরা বসে বসে নাটক দেখতেছি। আহারে আদালত,
নাটক তো তোমার নেত্রী দেখাইতেছে, এস আলমরে কোরবানি দিয়া নিজে সাধু বনতেছে। নুরুল কবির ভাই ওইটারে ধরেন, পালের গোদারে হাসিনারে ধরেন, পালের গোদার গায়ে রুকুন ধইরা কি করবেন? পারলে 1 নম্বরে ধরেন। আপনার কাছে দেশের মানুষের প্রত্যাশা আপনি এই সময়ে আমাদের হিরো হন, আপনি সেটা পারবেন যদি আপনি চান, সে যোগ্যতা আপনার আছে। তো এখন আসলে কি হবে ইসলামী ব্যাংকে? ইসলামী ব্যাংক অনেক আগে থেকে অর্থ সংকটে ভুগতেছে, বিদেশি বিনিয়োগ যা ছিল তা চলে গেছে। যারা ইসলামী ব্যাংকে সফল করে তুলছিল সেই নেতৃত্ব তো নাই, তাই না? যে কর্মীরা কয়জন আছে আল্লাহ জানেন, কারণ ওরা তো জামাত মুক্ত করছেন, তাই না? সবাই হয়তো জয় বাংলা করে দিচ্ছেন। তো ইসলামী ব্যাংকে কিন্তু সবচেয়ে বেশি রেমিটেন্স আসতো। প্রবাসী ভাইরা এটা মনে রাখবেন একটা জিনিস, সেটা হচ্ছে জামাত টামাত এইসব ভুয়া কথা। আপনার রেমিটেন্সের দিকে তাদের নজর ছিল, বুঝছাও, সেজন্য ওই ব্যাংকটারে জয় বাংলা করে দেওয়া হয়েছিল। এই ব্যাংক কেন? বাংলাদেশের অনেক ব্যাংক গ্রাহকের আমানত ফেরত দিতে পারবে না, এই যে টাকা তুলে নিচ্ছে না এমনি এমনি না। এটা আমার কথা না, কিন্তু পত্রিকায় আসছে। দেখেন দেখেন পত্রিকায় কি লিখছে, বাংলাদেশের পত্রিকা, আপনি এখন সার্চ করলে পাবেন। এই যে দেখেন লিখছে, কয়েকটা ব্যাংকে অনিয়ম দুর্নীতির কারণে পরিস্থিতির বেশি অবনতি হয়েছে। এদের তারল্য পরিস্থিতি, তারল্য মানে ক্যাশ টাকা, কাঁচা টাকা, তারল্য পরিস্থিতি এতই খারাপ যে বড় কয়েকজন গ্রাহক আমানতের টাকা ফেরত চাইলে দেওয়ার মতো সক্ষমতা নাই। মানে চিন্তা করছেন, এটা বলছে অন রেকর্ড, পত্রিকায় লেখা আছে। আর এখন বলে যে আমরা নাকি গুজব ছড়াইতেছি মানুষদেরকে টাকা তুলে ফেলার জন্য। মানুষে নিউজ পড়ে নাই? মানুষরা কি বেকুব ভাবেন, মূর্খ ভাবেন? মানে মানুষরা তো অবমূল্যায়ন করেন কেন? তো যারা বলেন যে আমরা গুজব ছড়াইছি, ভাই রে ভাই, আপনার পত্রিকায় নিউজ হয়েছে অনেক ব্যাংক আমানতের টাকা ফেরত দিতে পারবে না। আপনি কি ভাবছেন যে এইসব মানুষ দেখে না, পড়ে না? আপনার ব্যাংকগুলো যে জয় বাংলা হয়ে গেছে এটা দুনিয়ার মানুষ জানে। বাংলাদেশের মানুষ তার আমানত নিয়ে চিন্তিত হবেই, কারণ এইটা তো তাদের কষ্টের পয়সা, মাথার ঘাম পায়ে ফেলে আয় করা পয়সা, হাসিনার কমিশনের টাকা না, আর পুলিশের ঘুষের টাকা না। ব্যাংকগুলো যত জয় বাংলা হয়ে যাবে তত টাকা চাপায় হাসিনা মার্কেটে দিবে, আর তত টাকা তেজপাতা হয়ে যাবে। টাকার উপরে ড্যাডির মাথা এভাবে জয় বাংলা হয়ে যাবে। স্যাড, ভেরি স্যাড।